ফিওনাকে কোলে নিয়েই ধীরে ধীরে গ্লাসের দেওয়ালের দিকে এগিয়ে গেল। গ্লাসের স্বচ্ছ পৃষ্ঠে চাঁদের আলো পড়ে অপূর্ব এক দৃশ্য সৃষ্টি করছিল। জ্যাসপার সেখানে ফিওনার কোমরটা ধরে তার দেহটা দেওয়ালের সাথে আলতোভাবে ঠেসে ধরল। তার স্পর্শ ছিল দৃঢ় কিন্তু কোমল। ফিওনার নেশা মাখা দৃষ্টি তখন জ্যাসপারের চোখের গভীরে আটকে গেল। হঠাৎ যেন আপন সত্তার টানে সে নিজের পা দুটো পেঁচিয়ে ধরল জ্যাসপারের কোমরে। তার স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল জ্যাসপারের শরীরে। জ্যাসপার নিজের হাত দিয়ে ফিওনার কোমর শক্ত করে ধরে রাখল, যেন সে পৃথিবীর আর কিছু ভুলে শুধু তাকে আঁকড়ে ধরে থাকতে চায়। গ্লাসের দেওয়ালে ভেসে আসা চাঁদের আলো তাদের চারপাশকে মোহময় করে তুলল। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার মুখের কাছ থেকে সরতে শুরু করলো। তার দৃষ্টি ফিওনার ঘাড়ের দিকে নিবদ্ধ। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার গলায় ত্বকের উপর গিয়ে লাগতেই ফিওনা সাড়া দিয়ে চোখ বন্ধ করলো। জ্যাসপার আলতোভাবে তার ঠোঁট রাখল ফিওনার গলায়। প্রথমে এক বিন্দু স্পর্শ, তারপর গভীর আর মাদকতাময় চুম্বন। তার ঠোঁটের উষ্ণতা ফিওনার ত্বকের প্রতিটি কোষে যেন আগুন ধরিয়ে দিল। আচমকা পুনরায় জ্যাসপার ফিওনাকে শক্ত হাতে কোলে তুলে নিল, যেন তাকে কোনোভাবেই নিজের কাছ থেকে হারাতে দেবে না। ফিওনার শরীর তার বুকের সঙ্গে লেগে আছে, আর তার চোখে যেন এক অদম্য আকাঙ্ক্ষা জ্বলছে। দেওয়াল থেকে সরে আসতেই পাশের টেবিলের ল্যাম্পশেড ধাক্কা লেগে পড়ে গেল। মেঝেতে চুরমার হলো, কিন্তু তাতে জ্যাসপারের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ফিওনাকে নিয়ে ঘরের মাঝখানে থাকা বড় কাচের ধাতব টেবিলের কাছে এগিয়ে গেল। ফিওনাকে টেবিলের ওপর আলতো করে বসিয়ে দিল, কিন্তু তার উত্তেজিত হাতের ধাক্কায় টেবিলের ওপর রাখা ড্রাগনদের পুরনো ইতিহাসের বই, ফ্লাওয়ার ভাস, এমনকি ফ্রেমে বাঁধাই করা ছবিগুলো মেঝেতে পড়ে গিয়ে ভেঙে চুরমার হলো। চারপাশে যেন এক অরাজকতা সৃষ্টি হলো, কিন্তু তাদের ভেতরের জগৎ এসব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। জ্যাসপার ফিওনার সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর ধীরে ধীরে জ্যাসপারের হাত ফিওনার গলা স্পর্শ করলো। তার আঙ্গুলের আলতো চাপ যেন এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল ফিওনার ভেতর। তারপর কোনো দ্বিধা ছাড়াই জ্যাসপার ফিওনার ঠোঁটে গভীর চুম্বনে ডুবে গেল। সেই চুম্বনে ছিল আবেগ, আকাঙ্ক্ষা আর এক অদ্ভুত ধরনের অধিকার। ফিওনার দুই হাত নিজে থেকেই জ্যাসপারের ঘাড়ে এসে পড়ল, আর সে চোখ বন্ধ করে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল সেই মুহূর্তে। সেখানে চারপাশের ভাঙা জিনিসপত্র, চূর্ণ বিচূর্ণ ফ্রেম আর বইয়ের স্তূপের মাঝে একমাত্র তাদের ভালোবাসা যেন নতুনভাবে জ্বলজ্বল করছিল। হঠাৎ করেই জ্যাসপার নিজেকে কিছুটা থামিয়ে ফেলল। তার চোখে গম্ভীরতা ফুটে উঠল। ফিওনার অসহায় দৃষ্টিটা তার অন্তরাত্মাকে আঘাত করল। কিছু একটা ভেবে সে এক ঝটকায় নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে আনল। ফিওনা তার চোখে এক গভীর প্রশ্নের দৃষ্টি নিয়ে তাকালো। সরি হামিংবার্ড, জ্যাসপার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এখন আমি তোমার সাথে এইসব কিছু করতে পারবো না। তুমি নিজের মধ্যে নেই। পরে হয়তো আফসোস করবে আর ভাববে আমি তোমার এই মুহূর্তের অ্যাডভান্টেজ নিয়েছি। জ্যাসপার পিছু হটতে গেলে ফিওনার হাতে শক্তি ছিল, যেন সে আরেকটি নতুন বাস্তবতা সৃষ্টি করতে চাচ্ছিল। এক ঝটকায় ফিওনা জ্যাসপারের শার্টের কলার ধরে টেনে নিল, আর জ্যাসপার অবচেতনভাবেই ফিওনার ওপর কিছুটা ঝুঁকে পড়ল। ফিওনার চোখে এক নতুন দৃঢ়তা, এক অদৃশ্য ইচ্ছে স্পষ্ট হয়ে উঠল। তার ঠোঁটে অদৃশ্য এক তরঙ্গের মতো জ্যাসপার নিজের বুড়ো আঙ্গুল দিয়ে সূক্ষ্মভাবে ফিওনার অধরে চাপ দিল, যেন সে এক ধরনের প্রলোভন অনুভব করছিল। আকর্ষণ, দ্বন্দ্ব আর নৈরাজ্যের এক গভীরতম স্তরে। কন্ট্রোল ইয়োরসেলফ হামিংবার্ড। তার কণ্ঠে ছিল এক অদৃশ্য শক্তি, যা ফিওনাকে এক শাসনমুখী অনুভূতির মধ্যে ঢেলে দেয়। জ্যাসপার ফিওনার দিকে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকল, তারপর এক মৃদু হাসি দিয়ে বলল, চলো, তোমার এখন বিশ্রাম প্রয়োজন। তোমাকে কক্ষে দিয়ে আসি। তার কথায় এমন এক যত্ন ছিল, যেন ফিওনার সব ক্লান্তি, দুশ্চিন্তা সমস্ত কিছু দূর করে দিয়ে তাকে শান্তির এক স্থানে নিয়ে যেতে চায়।
এটা বলেই জ্যাসপার ফিওনাকে কোলে তুলে নিল। ফিওনার মাথা তার বুকের উপর নেমে আসলো আর তার নিঃশ্বাস যেন এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছিল। জ্যাসপার পা বাড়ালো, করিডোরের শান্ত অন্ধকারে হেঁটে চলল। সবে ফিওনার কক্ষের কাছাকাছি পৌঁছিয়েছে, ফিওনার মৃদু কণ্ঠে একটা স্বপ্নের গল্প ভেসে উঠল, যা তার হৃদয়ের গহীনে লুকিয়েছিল। জানেন, আমার একটা ড্রিম আছে। ফিওনা বলল, তার কণ্ঠে এক অদ্ভুত ভঙ্গিমা ছিল, যেন সে তার মনের গহীনে কিছু কিছু বলে ফেলতে চাচ্ছিল। তার চোখে এক স্বপ্নময়তা, এক প্রত্যাশা ছিল, যা শুধু তাকে বোঝার জন্যেই। জ্যাসপার থেমে গিয়ে তার দিকে তাকিয়ে বলল, কি ড্রিম? ফিওনার মুখে মৃদু হাসি ছিল আর তার চোখে আকাশে উড়ে যাওয়ার এক নীল পরিকল্পনা ছিল। আপনারা ড্রাগন রূপে আকাশ থেকে পুরো পৃথিবী দেখতে পারেন। আমিও যদি এভাবে পুরো পৃথিবীটা দেখতে পারতাম, গ্র্যান্ডপা আমাকে কখনো কোথাও ঘুরতে যেতে দিত না। পৃথিবী না হোক, শুধু পুরো চীন শহরটা দেখতে পেলেই হতো। ফিওনার কথায় এক অদ্ভুত স্নিগ্ধতা ছিল, যেন তার মনটা সেই অসীম আকাশের মতোই মুক্ত। সেই দৃশ্যপট যেখানে ড্রাগনের মতো আকাশে উড়ে থাকা যায়, পৃথিবীটা যেন হাতের মুঠোয় এনে ধরতে পারে, এক অপার সম্ভাবনার মধ্যে ডুবে থাকা। জ্যাসপার কিছুক্ষণ নীরব থাকলো, তারপর তার নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার ড্রিম পূর্ণ করব হামিংবার্ড। ফিওনা একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? কিভাবে? তার চোখে কিছুটা অস্থিরতা ছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণও ছিল। জ্যাসপার কোনো কথা না বলে নিঃশব্দে ফিওনাকে কোলে করেই সিঁড়ি বেয়ে নেমে গ্লাস হাউসের বাইরে নিয়ে এলো। তাদের চারপাশে রাতের হাওয়া মৃদু প্রবাহিত হচ্ছিল আর চাঁদের আলো পাহাড়ের চূড়ায় নেমে আসছিল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার ফিওনার সামনে দাঁড়িয়ে ফিওনার হাত দুটো শক্ত করে তার গলায় জড়িয়ে নিয়েছিল। পেছন দিকের থেকে অন্ধকার আকাশের নিচে জ্যাসপার ধীরে ধীরে তার ভেতরের শক্তি অনুভব করল। সে ফিওনার হাত শক্তভাবে ধরে ঘাড় ঘুরিয়ে ধরে বলল, হামিংবার্ড, আমাকে শক্ত করে ধরে রাখবে। এরপর এক মুহূর্ত সবকিছু বদলে গেল। জ্যাসপার তার শরীরের শক্তি আর শক্তিমান রূপে রূপান্তরিত হতে শুরু করলো। সে সবুজ বিশাল ড্রাগনে পরিণত হলো। তার বিশাল পাখাগুলি আকাশে ছড়িয়ে পড়ল আর শরীরের প্রতিটি আঁকা রেখা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। ফিওনা যা কিছু ভাবছিল তা এক মুহূর্তে ভুলে গিয়ে জ্যাসপারকে শক্ত করে আঁকড়ে ধরল। সে তার পিঠে বসেছিল আর জ্যাসপার তাকে তার শক্ত পাখায় আগলে রেখেছিল, যেন তার সব শঙ্কা ভয় একসঙ্গে মিলিয়ে গিয়েছিল। জ্যাসপারের পিঠে যখন ফিওনা বসলো, তখন তার অনুভূতি হলো এক অদ্ভুত মিশ্রণ, শক্ত কিন্তু একই সাথে মসৃণ আর কিছুটা গরম। কারণ ড্রাগন রূপের জ্যাসপারের পিঠের স্কেলগুলো প্রায় শক্ত, কিন্তু সেগুলো খুব ধারালো নয়, বরং সেগুলি শ্বেতপাথরের মতো মসৃণ আর শক্ত, যেন প্রাকৃতিকভাবে গড়ে ওঠা। তার পিঠের স্কেলগুলো শক্ত হলেও তারা খুব সূক্ষ্মভাবে একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি অদ্ভুত সুরক্ষিত অনুভূতি দিয়েছে। ফিওনা হয়তো প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করবে, কারণ ড্রাগনের পিঠে বসা সহজ নয়, কিন্তু খুব শীঘ্রই সে খুঁজে পায় যে এই শক্ত পিঠ তাকে এক ধরনের নিরাপত্তা প্রদান করেছে। আর ড্রাগন অবস্থায় জ্যাসপারের শরীরের তাপ, বিশেষত তার পিঠে, খুবই গরম ছিল। এটাই তার ড্রাগন শক্তির একটি প্রমাণ। এই তাপ আর শক্তি ফিওনাকে এক অদ্ভুতভাবে সম্মোহিত করেছে। আর ঠিক তখনই আকাশে এক বিশাল ড্রাগন উড়ে যেতে শুরু করলো। জ্যাসপার ধীরে ধীরে আকাশের রাশিতে হারিয়ে যেতে শুরু করলো। তার পাখাগুলি বিশাল আর শক্তিশালী ছিল। পৃথিবীর বুকে যেন ঝড়ের আগমন। ফিওনা একটুও ভয় না পেয়ে কেবল আকাশের বিস্তার ও নিচের পৃথিবীর অবারিত সৌন্দর্য দেখছিল। পৃথিবীটা দেখতে দেখতে সে অনুভব করলো যেন সে আর পৃথিবীর একাকার হয়ে গিয়েছে। দূর থেকে এটি মনে হচ্ছিল একটি বিশাল চাঁদের মাঝে। তার কেন্দ্রে কালো ছায়ার মতো উঠছে এক ড্রাগন, আর তার পিঠে একজন মেয়ে। এই দৃশ্য যেন এক কল্পনার খোঁজ। ফিওনা তাকিয়ে দেখলো পৃথিবী তার পায়ের নিচে এক বিশাল ছবির মতো ছড়িয়ে আছে। শহরগুলো, পাহাড়গুলো, নদী ও সাগর, সবকিছু যেন এক বিশাল ছবির মধ্যে আছড়ে পড়ছে। আর তার চোখের সামনে শুধুমাত্র সে আর জ্যাসপার। এ যেন এক স্বপ্নের মতো,
ঘণ্টাখানিক বাদে ফিওনার ধীরে ধীরে নিঃশ্বাসের শব্দ জ্যাসপারের কানে আসছিল। তার হাতের মুঠো ঢিলে হয়ে গিয়েছিল আর মাথাটা জ্যাসপারের পিঠে হেলে পড়েছিল, বা জ্যাসপার সেটা বুঝতে পেরে আর কোনো উচ্চতা বাড়ালো না। তার পাখাগুলি আস্তে আস্তে গতি কমিয়ে আনলো। মৃদু বাতাসে তার সবুজ ড্রাগন রূপ আলোকিত চাঁদের আলোয় মেলে ধরেছিল। জ্যাসপার ধীরে ধীরে পাহাড়ের মাটিতে নেমে এলো, যেন পৃথিবী তাকে স্পর্শ করার অপেক্ষায় ছিল। পা মাটি ছুঁতেই তার বিশাল ড্রাগন রূপে মিলিয়ে গেল। তার জায়গায় দাঁড়িয়ে ছিল সেই অভিজাত মানব রূপের জ্যাসপার, কিন্তু কোলে তখনও নিস্তব্ধ ফিওনা। সে ফিওনার মুখের দিকে তাকালো। শান্তির ঘুমে মগ্ন ফিওনার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি। জ্যাসপারের চোখে এক মুহূর্তের জন্যে মৃদু কোমলতা খেলা করল, যা তার মতো ড্রাগনের জন্যে এক অজানা অনুভূতি ছিল। কিন্তু সে কিছু বলল না, বরং আরও শক্ত করে ফিওনাকে ধরে নিল। ধীরে ধীরে পা ফেলে সে গ্লাস হাউসের দিকে এগিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, যেন প্রকৃতি তার চলার শব্দ শুনতে চাইছিল না। কোলে থাকা ফিওনার আরও তখন তার জন্য তুচ্ছ মনে হচ্ছিল। তার কাঁধে চাঁদের আলো পড়ছিল, আর তার কোলে শুয়ে থাকা ফিওনা যেন সেই আলোতেই স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। ফিওনার কক্ষে প্রবেশ করে। জ্যাসপার আলতো করে ফিওনাকে বিছানায় শুইয়ে দিল। ঘরের মৃদু আলোয় ফিওনার মুখে প্রশান্তির ছায়া পড়েছিল। কিছুক্ষণ তার দিকে ঝুঁকে থেকে জ্যাসপার মৃদু স্বরে বলল, আমি জানি হামিংবার্ড, আগামীকাল তুমি হয়তো আজকের কিছুই মনে করতে পারবে না, কিন্তু আমার জন্য আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন ছিল। তার কণ্ঠে মিশেছিল গভীর আন্তরিকতা আর এক প্রকার দুর্বার আকর্ষণ। কিছুক্ষণ চুপ করে থেকে সে ফিওনার কপালের ওপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, যেন এই মুহূর্তটা চিরন্তন করে রাখতে চায়। জ্যাসপার পুনরায় ফিওনার দিকে তাকিয়ে গভীর ও দৃঢ় কণ্ঠে বলল, আর কখনো অ্যালিসার নাম উচ্চারণ করবে না হামিংবার্ড। ড্র্যাগনের হৃদয়ে একবার যার নাম লেখা হয়ে যায়, তা সহস্র বছরেও মুছে যায় না। আমার ধ্বংসের আগ পর্যন্ত তুমি আমার হৃদয়ে থাকবে। যতদিন না এই পৃথিবী আর ভেনাস তাদের অস্তিত্ব হারায়, ততদিন এই নাম ফিওনা আমার কঠিন হৃদয়ে এক টুকরো নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। তার কণ্ঠে প্রতিটি শব্দ যেন অমরতার স্পর্শ পেল। আর এই মুহূর্তে পৃথিবীর সময় আকাঙ্ক্ষা যেন থমকে দাঁড়ালো এমন এক অঙ্গীকারের সামনে। জ্যাসপার নিঃশব্দে লক্ষ্য থেকে বেরিয়ে চরণগুলো যেন বাতাসের চেয়েও নীরব, কিন্তু পেছনে রেখে যায় তার অমোঘ ভালোবাসার চিহ্ন, একটা নিঃশব্দ অথচ গভীর অঙ্গীকার। ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন, জানে না, অনুভবও করতে পারে না যে এক ভয়ঙ্কর শক্তিশালী ভেনাসের ড্রাগন প্রিন্স তার প্রেমে পাগল প্রায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, ফিওনা কি কখনো বুঝতে পারবে যে হৃদয় ধ্বংস করতে পারে গ্রহ পারবে? যে হৃদয় ধ্বংস করতে পারে গ্রহ আর নক্ষত্র, তা আজ আর ভালোবাসায় বন্দী হয়ে গেছে। অন্ধকারে ঢেকে থাকা শিবিরের কেন্দ্রে ছিল অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সুরক্ষিত একটি ল্যাব রুম, যেখানে মিস্টার চ্যান সিংকে বন্দি করে রাখা হয়েছে। ল্যাবের চারপাশে ভারী অস্ত্রধারী গার্ড আর স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা সক্রিয়। পুরো এলাকায় নজরদারি করার জন্য ড্রোন উড়ছিল। থারিনিয়াস আর আলবিরা গোপনে রাস্তার ছায়া থেকে ল্যাবের কাছাকাছি পৌঁছলো। থারিনিয়াস ফিসফিসিয়ে বলল, ওয়াংলি যা প্রযুক্তি ব্যবহার করেছে সেটা আমাদের পরিকল্পনা জটিল করে তুলেছে। আমাদের সাবধান থাকতে হবে। আলবিরা মাথা নাড়ল। তবে প্রিন্সেসের আদেশ অমান্য করার সুযোগ নেই, তাকে দ্রুত বের করতে হবে। আলবিরা প্রথমে একটি রূপালী ড্রাগনের ছোট আকার ধারণ করলো আর ড্রোনগুলোকে বিভ্রান্ত করতে আকাশে উড়ে গেল। তার ডানাগুলোর ঝিলমিল আলো নজরদারির ক্যামেরাগুলোর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিল। এদিকে থারিনিয়াস নিজের ধূসর আঁশ ঢাকা মানবরূপে দ্রুত ল্যাবের দরজার কাছে পৌঁছলো। অভ্যন্তরে প্রবেশ করতে হলে দরজার নিরাপত্তা কোড প্রয়োজন ছিল। থারিনিয়াস তার একটি ড্রাগন প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে কোডটি হ্যাক করলো। চলো। সে ফিসফিস করে আলবিরাকে বলল। তারা ল্যাবের ভিতরে প্রবেশ করলো। মিস্টার চ্যান সিংকে একটি আধুনিক প্রযুক্তির বন্দি চেম্বারে রাখা হয়েছে। চারপাশে লেসার আর ইলেকট্রিক শক দিয়ে প্রহরা দেওয়া হয়েছে।
চেম্বারের ভেতরে মিস্টার চ্যান সিং অর্ধচেতন অবস্থায় পড়েছিলেন। আলবিরা দ্রুত নিজের ড্রাগন রূপে ফিরে এসে চেম্বারের বাইরের গার্ডদের আক্রমণ করলো। তারা আধুনিক অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও আলবিরা ড্রাগন শেখার সামনে টিকতে পারল না। এদিকে থারিনিয়াস চেম্বারের প্রযুক্তিগত লক ভাঙার চেষ্টা করছিল। তাড়াতাড়ি করো থারিনিয়াস। আলবিরা গর্জে উঠল। আর 1 মিনিট দাও আলবিরা, এই প্রযুক্তি অনেক জটিল। থারিনিয়াস বলল, তার আঙ্গুল দ্রুত ডিভাইসে চলল। অবশেষে লকের সিস্টেম খুলে গেল আর থারিনিয়াস চেম্বারের দরজা খুলে মিস্টার চ্যান সিংকে বের করলো। চ্যান সিং দুর্বল কণ্ঠে বললেন, তোমরা কারা? আমাকে কেন বাঁচাতে এলে? থারিনিয়াস সংক্ষিপ্তভাবে বলল, আপনাকে আমাদের প্রয়োজন, বাকিটা মাউন্টেন গ্লাস হাউজের ল্যাবে গিয়ে জানতে পারবেন। আলবিরা তখন দরজার সামনে এসে বলল, শত্রুরা দ্রুত এগিয়ে আসছে, আমাদের এখান থেকে বেরোতে হবে এখনই। থারিনিয়াস মিস্টার চ্যান সিংকে কাঁধে তুলে দিল। আমাকে শক্ত করে ধরে রাখুন। তারা বাইরে বেরিয়ে আসতেই থারিনিয়াস নিজের ড্রাগন রূপে ধারণ করলো। থারিনিয়াস নিজের ড্রাগন রূপ ধারণ করলো। বিশাল ধূসর ড্রাগনের পিঠে মিস্টার চ্যান সিংকে বসানো হলো। অন্যদিকে আলবিরাও ড্রাগন রূপে ফিরে এসে পেছনে পাহারা দিচ্ছিল। উড়ে চলো মাউন্ট গ্লাস হাউজে এক্ষুনি। থারিনিয়াস গর্জন করে বলল। আকাশে উঠতেই শত্রু ড্রোন আর লেজার অস্ত্র তাদের লক্ষ্য করলো। আলবিরা পিছনে থেকে সেগুলো ধ্বংস করতে লাগলো। মিস্টার চ্যান সিং ড্রাগনের পিঠে বসে থারিনিয়াসের শক্ত ডানার আওয়াজ শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন, আমি কোন রহস্যের মধ্যে জড়িয়ে পড়লাম। দীর্ঘ এক লড়াইয়ের পর তারা মাউন্টেন গ্লাস হাউসের নিরাপদ প্রান্তে পৌঁছলো। আলবিরা ও থারিনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বলল। অবশেষে থারিনিয়াস ও আলবিরা মিস্টার চ্যান সিংকে পুষ্পরাজ পাহাড়ের জ্যাসপারের ল্যাবে এনে রাখল। পাহাড়ের শিখরে নির্মিত কাঁচের দেওয়াল ঘেরা ল্যাবটি ছিল অত্যাধুনিক প্রযুক্তিতে ভরা, যেখানে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এক মোহময় পরিবেশ তৈরি করছিল। মিস্টার চ্যান সিংকে আরামদায়ক একটি চেয়ারে বসানো হলো। তার ক্লান্ত মুখ আর চোখে ছিল অসংখ্য প্রশ্ন। আলবিরা দ্রুত 1 গ্লাস পানি এনে তার হাতে দিল। মিস্টার চ্যান সিং এক চুমুকে পানি খেয়ে কিছুটা স্বস্তি পেলেও মুখে চিন্তার রেখাগুলো অম্লান রইল। তিনি একটু জোরে শ্বাস নিয়ে বললেন, তোমরা আমাকে কেন বাঁচালে? তোমাদের উদ্দেশ্য কি? আর জানলে কিভাবে আমি সেখানে বন্দী ছিলাম? আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে, তবে এখনই নয়। আপনার শারীরিক অবস্থা ভালো হওয়ার প্রয়োজন। ধৈর্য ধরুন। মিস্টার চ্যান সিং ভ্রুকুচকে বললেন, আমি ধৈর্য ধরবো কিভাবে? তোমরা কারা, কি চাও, এসব আমাকে এখনই জানাতে হবে। আলবিরা তার পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আপনার সব প্রশ্নের উত্তর দেবেন আমাদের প্রিন্স জ্যাসপার অরিজিৎ। তিনি আসছেন, তার সাথে কথা বলেই সব কিছু স্পষ্ট হবে। চ্যান সিং একটু থেমে বললেন, জ্যাসপার, আমি তার নাম শুনেছি। সে কি সেই ড্রাগন প্রিন্স যে আমার নাতনিকে কিডন্যাপ করে কোথাও আটকে রেখেছে? থারিনিয়াস চোখ সরু করে বলল, আপনি যা শুনছেন তার চেয়ে বেশি কিছু জানবেন, তবে এখন আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। প্রিন্স, আসলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আপনি। চ্যান সিং তাদের দিকে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু তিনি বুঝলেন এই 2 ড্রাগন তাকে আরো কিছু বলার জন্য প্রস্তুত নয়। কিন্তু অবশেষে মাথা নাড়লেন। ঠিক আছে, তাকে তাড়াতাড়ি আসতে বলো। জ্যাসপার ইতিমধ্যেই থারিনিয়াস ও আলবিরার পাঠানো সিগন্যাল পেয়েছিল যে তারা মিস্টার চ্যান সিংকে নিয়ে ল্যাবে পৌঁছিয়েছে। সে নিজের মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা অনুভব করল, কারণ চ্যান সিংয়ের উপস্থিতি তার পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ ধাপ। ড্রাকনিস শিখরের পাহাড়ি বাতাসের ঠান্ডা তার চামড়ায় লাগছিল, আর সেই মুহূর্তে সে দ্রুত নিজের জন্যে প্রস্তুত হয়ে নিল। জ্যাসপার আজ তার প্রথাগত সাধারণ পোশাকের বাইরে কিছু বিশেষ পরিধান করার সিদ্ধান্ত নিল। সে একটি তুষার সাদা শার্ট পরল, যা তার প্রশস্ত কাঁধে নিখুঁতভাবে বসেছিল। শার্টের উপর পরল একটি সাদা ব্লেজার, যার বুকের ডান পাশে আর বাম পাশে সোনালি সুতোয় বুনন করা ছিল ড্রাগনের মূর্তি।
মূর্তিগুলো যেন প্রাণবন্ত ছিল, হালকা চাঁদের আলোয় চিকচিক করছিল তাদের প্রতিটি রেখা। ব্লেজারের বোতামগুলো ছিল ছোট্ট রত্নখচিত, যা প্রতিটি চলাফেরায় দ্যুতি ছড়াচ্ছিল। নিজেকে আয়নায় এক ঝলক দেখে জ্যাসপার একদম নির্ভুল মনে হলো। তার তীক্ষ্ণ চেহারা আর তীব্র ব্যক্তিত্বের সাথে এই পোশাকটি যেন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সে মৃদু হাসল আর নিচু গলায় বলল, আজ আমার দ্বিতীয় পরিকল্পনার প্রথম ধাপ পূরণ হবে। তারপর নিজের সবুজ চোখগুলো এক মুহূর্তের জন্য বন্ধ করে সে ড্রাগন রাজ্যের প্রতীক সম্মিলিত একটি সিল্কের রুমাল তার ব্লেজারের ভেতর গুজে দিল। রুমালটি ছিল তার পিতার এক স্মৃতি, যা সে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যবহার করত। পাহাড়ের বাতাসে তার চুলের হালকা সোনালি আভা ঝলমল করছিল। সে দ্রুত ল্যাবের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে তার আত্মবিশ্বাস আর শাসন ক্ষমতার ছাপ স্পষ্ট হচ্ছিল। ল্যাবের দরজার সামনে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আলবিরা ও থারিনিয়াস তার অপেক্ষায় ছিল। তারা জ্যাসপারকে দেখেই সম্মানসূচকভাবে মাথা নত করল। মিস্টার চ্যান সিং, যারা সেখানেই ছিল, জ্যাসপারের উপস্থিতি অনুভব করেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। জ্যাসপার ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে তার স্বাভাবিক তীক্ষ্ণ কণ্ঠে বলল, মিস্টার চেন সিং, আপনার অনেক প্রশ্নের উত্তর আমার কাছে আছে, তবে সময় মতো সব জানবেন। এখন আপনার আসল কাজ আগে জানাই। তার চোখে ছিল এক অমোঘ দৃষ্টি, যা চ্যান সিংকে অবচেতনে নিস্তব্ধ করে রেখেছিল। জ্যাসপার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলতে শুরু করলো, ওয়াংলি তার সীমা ছাড়িয়েছিল। তার পরিকল্পনাগুলো ধ্বংস করার জন্য আমাকে যা করতে হয়েছিল করেছি। অ্যাথিরিয়নকে তার চক্র থেকে মুক্ত করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এখন সে নিরাপদে আছে। আর ওয়াংলি তার নিজের কর্মই তাকে ধ্বংস করেছে। চ্যান সিং কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার চোখে এক চিলতে তৃপ্তির ছাপ ফুটে উঠল। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, ওয়াংলি তার শাস্তি পেয়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারতো। কিন্তু তিনি হঠাৎ জ্যাসপারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন, তোমার কাছে একটা প্রশ্ন আছে। আমার নাতনি ফিওনার কি অবস্থা? সে কোথায়? তুমি ওর সাথে কি করেছো? জ্যাসপার গভীর এক দৃষ্টিতে মিস্টার চ্যান সিং এর দিকে তাকালো। তার ঠোঁটের কোণায় মৃদু এক হাসি খেলল, তবে সে সেটা গোপন করার চেষ্টা করলো। মনের ভিতর আর চিন্তার ঢেউ বয়ে গেল। এখনো তো তেমন কিছুই করিনি আপনার নাতনির সাথে। গ্র্যান্ডফাদার ইন ল, সময় হলে সব করে নেব। মনে মনেই বলল। জ্যাসপারের ঠোঁটে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল, কিন্তু তার কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলল, ফিওনা নিরাপদে আছে। পুষ্পরাজ পাহাড়ের গ্লাস হাউসে রয়েছে। আমি তাকে কিছু করিনি, বরং তার নিরাপত্তা নিশ্চিত করেছি। সে সম্পূর্ণ নিরাপদ, মিস্টার চেন সিং। চ্যান সিং ভ্রুকুচকে বলল, তাহলে তুমি এখনো কেন তাকে ফিরিয়ে দাওনি আমার কাছে? কি কারণে তাকে নিজের কাছে আটকে রেখেছো? জ্যাসপার একদম ধীর স্থির ভাবে তার কথাগুলো মেপে মেপে বলল, আপনার নাতনি এখনো আমার এই মিশনের গুরুত্বপূর্ণ অংশ। আমি ভেনাসে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সে এখানেই থাকবে। তবে মনের ভেতর জ্যাসপার হাসল। তার মনের গভীরে একটি অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। ফিওনার প্রতি তার যে আকর্ষণ, তা সে অস্বীকার করতে পারছিল না, কিন্তু সেই সত্য চ্যান সিং এর সামনে প্রকাশ করা মানে মিশনের আগুনে আরো তেল ঢালা। জ্যাসপার আরো বলল, আমার সঙ্গে সে নিরাপদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সময় হলে তাকে আপনি আবার কাছে পাবেন। কিন্তু এখন আমার মিশন সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন, আর আপনি আমাকে বিশ্বাস করতে বাধ্য। চ্যান সিং কিছুক্ষণ নীরবে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখে মিশ্র অনুভূতি। একদিকে নিজের নাতনির জন্য উদ্বেগ, অন্যদিকে এই ড্রাগন প্রিন্সের প্রতি অদ্ভুত এক বিশ্বাস জন্ম নিল। জ্যাসপার চ্যান সিং এর এই দ্বিধার সুযোগ নিয়ে নিজের মনের গোপন কথাটি মৃদুস্বরে বলে উঠল, যদিও সেটা চ্যান সিং শুনতে পায়নি। আপনার নাতনিকে আমার জীবনেও ফিরিয়ে দেওয়ার ইচ্ছে নেই, কারণ সে আমার ভালোবাসা, আমার জীবন। তারপর জ্যাসপারের বলল, আর কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর আমি পরে দেব। এখন আপনার বিশ্রাম প্রয়োজন। আমাদের সামনে আরো বড় লড়াই অপেক্ষা করছে। জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, আজকের মতো সবাই বিশ্রামে যাবে। আগামীকাল মিশন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। থারিনিয়াস, আলবিরা,
তোমরা ল্যাবের পাশে যে কক্ষটা রয়েছে সেখানে মিস্টার চেন সিং এর থাকার ব্যবস্থা করো। আলবিরা আর থারিনিয়াজ সম্মতি জানিয়ে চলে গেল। তাদের যাওয়ার পর মিস্টার চ্যান সিং খানিকক্ষণ চুপ হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে বললেন, আমার নাতনিকে একবার দেখতে দেবে আমায়? আমি নিশ্চিত হতে চাই যে সে ভালো আছে। জ্যাসপার কিছুক্ষণ ভেবে নিয়ে ঠান্ডা অথচ দৃঢ় স্বরে বলল। থারিনিয়াস। থারিনিয়াজ ফিরে তাকালো, তার নির্দেশের অপেক্ষায়। যখন ফিওনা লিভিং রুমে থাকবে তখন সিসি ক্যামেরার লাইভ ফুটেজ মিস্টার চেন সিংকে দেখাবে, তবে সে যেন কেবল নির্ধারিত ফুটেজই দেখতে পায়। চ্যান সিং কিছুটা অপ্রসন্ন মুখে বললেন। লাইভ ফুটেজ সরাসরি দেখা কি অসম্ভব? জ্যাসপার দৃঢ়ভাবে বলল, আমার নিজের নির্ধারিত নিয়ম রয়েছে। মিশন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি ফিওনার সাথে সরাসরি দেখা করতে পারবেন না, আর আমি কাজের বিষয়ে কখনো কোনো আপোষ করি না, তাই এখন শুধু লাইভ ফুটেজেই সন্তুষ্ট থাকতে হবে। চ্যান সিং কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু জ্যাসপারের তীক্ষ্ণ দৃষ্টি দেখে তিনি থেমে গেলেন। তার কণ্ঠে তেমন কিছু না বললেও মনের গভীরে তিনি বুঝলেন জ্যাসপার কখনো নিজের নিয়ম ভাঙবে না। প্রায় ভোরের আলো ফুটতেই জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশ করল। সূর্যের প্রথম রশ্মি হালকা করে পুরো পরিবেশ আলোকিত করছে, কিন্তু জ্যাসপারের মন অতটা শান্ত ছিল না। যখন সে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিল, হঠাৎ লক্ষ্য করল এথেরিয়ান ফিওনার কক্ষের দিকে যাচ্ছে। তার গতিবিধি কিছুটা সন্দেহজনক লাগলো, তাই জ্যাসপার তার দিকে এক ঝলক নজর দিয়ে গম্ভীর কণ্ঠে ডেকে বলল, কি ব্যাপার অ্যাথিরিয়ন, এত সকাল সকাল ফিওনার কক্ষের কাছে কি করছিস? এথেরিয়ান চমকে উঠে ফিরে তাকালো, মুখে অস্বস্তি ছড়িয়ে গেল। ওহ জাসু ভাইয়া, আমি তো ফিওনাকে ডাকতে এসেছিলাম। সকাল হয়েছে, নাস্তা তৈরি করবে কিনা জানতে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে এসে তার দৃষ্টি গভীর করে বললেন, এভাবে মেয়েদের কক্ষে পারমিশন ছাড়া ঢোকাটা অন্যায়, জানিস না? এটা ভেনাস নয়, আর ফিওনা ড্রাগন গার্ল নয়, ও হিউম্যান গার্ল। ওর প্রাইভেসি বলে একটা কথা আছে, আর কখনো এইভাবে ওর কক্ষে যাবি না। এথেরিয়ান কিছুটা অস্বস্তিতে পড়ে মাথা নিচু করে বলল। ঠিক আছে জাসু ভাইয়া। তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। জ্যাসপার দরজার দিকে এক নজর ফেলল। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল, আর জ্যাসপার ফিওনাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। স্লাইডিং দরজায় কাচের মাধ্যমে মৃদু আলোর ছটা পড়ছিল। ফিওনার শান্ত মুখাবয়ব যেন সকালের উজ্জ্বলতার সাথে মিশে এক নিঃশব্দ মাধুর্য তৈরি করছিল। তার নিঃশ্বাসের সুর ছিল সুরেলা, একরকম নীরব শান্তির অনুভূতি। এ দৃশ্য দেখে কিছু অজানা অনুভূতি জ্যাসপারের ভিতরে গুমরালো। এক ধরনের প্রোটেক্টিভ আবেগ যা সে আগে কখনো অনুভব করেনি। তার হাত থেকে স্মার্ট ঘড়ি সরলভাবে আলো ছড়াতে লাগলো। তার প্রযুক্তির সহজ গতি অনুসরণ করে সে ফিওনার কক্ষের লক সিস্টেমে ছোটখাটো পরিবর্তন করে দিল। তার কাছে এটা কোনো সাধারণ কাজ ছিল না, এটা ছিল তার আর ফিওনার মধ্যে এক ধরনের অদৃশ্য চুক্তি, এক প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি বলছে, আমি ছাড়া আর অন্য কোনো পুরুষ তোমার কক্ষে প্রবেশ করতে পারবে না। এখন থেকে শুধুমাত্র অ্যাকুয়ারা আর আলবিরা ছাড়া কেউই ফিওনার কক্ষে প্রবেশ করতে পারবে না, অনুমতি ছাড়া। দুপুরের দিকে ফিওনা চোখ খুলে ধীরে ধীরে মাথা তুলে বসে। ঘরটাতে সূর্যের আলোর মৃদু প্রতিফলন গ্লাস হাউসের কাচের দেওয়ালে ছড়িয়ে পড়ছিল। তার শরীরের অস্বস্তি কাটেনি, তবে সে বুঝতে পারছিল না যে কেন এত বিশাল অস্থিরতা অনুভব করছে। তার মাথা ভারী, যেন কোনো অদৃশ্য চাপ তার উপর চাপিয়ে দিয়েছে। তবে যা সবচেয়ে অদ্ভুত তা হলো ফুলের প্রভাবে যা ঘটেছিল তার কিছুই তাকে মনে পড়ছে না। গন্ধ, রং, সুর সবকিছু যেন স্রেফ ধোঁয়ায় মিলিয়ে গেছে। তবে একটি অনুভূতি ছিল, এক ধরনের সন্তুষ্টতা, আর সেই অস্বস্তি ফিওনার ভিতরে গভীরভাবে ঢুকে গিয়েছিল। তার শরীরে একটা অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল, যা আগে কখনো সে অনুভব করেনি। কাল রাতে কি ঘটেছিল? ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো। ফুলের প্রভাবের পর তার পুরো দেহে যেন পরিবর্তন আসার কথা ছিল। সেই পরিবর্তনে কি ঘটেছে, অথবা কি এমন ঘটনা ঘটেছিল যা সে মনে রাখতে পারছে না? ফিওনা তার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। তার নাকের মধ্যে এক অদ্ভুত শ্বাস নিল। তার নাকের মধ্যে এক অদ্ভুত গন্ধ ভেসে আসছে।
একটি পরিচিত ভারী কিন্তু মার্জিত ঘ্রাণ। সেটা ছিল জ্যাসপারের পারফিউমের গন্ধ, যেন তার শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। এই গন্ধটি তাকে অস্থির করে তুলছিল, আর তার মনেও কিছু প্রশ্নের জন্ম নিচ্ছিল। তার শরীরের প্রতিটি অংশ যে অস্বস্তি অনুভব করছে, তার সাথে এই গন্ধের অদ্ভুত সম্পর্ক ছিল। ফুলের প্রভাবে যে পরিবর্তন ঘটেছিল তাতে আরও একটি বিশাল প্রশ্ন উঠছিল তার মনে। তার মানে কাল জ্যাসপার তার কাছে ছিল? কাল কি ঘটেছিল? ফিওনা নিজেকে প্রশ্ন করতে থাকলো। তার মন এক একবার বিভ্রান্ত হয়ে উঠছিল, যেন কোনো কিছু মনে করতে পারছে না। কিন্তু তার অনুভূতি তাকে কিছু একটা বলছিল। কাল রাতে কিছু একটা অন্য রকম ছিল, আর সেই অনুভূতি তার ভেতরে একটা অস্বস্তি তৈরি করছিল। ফিওনা নিজেকে শান্ত রেখে মনে মনে এক পরিকল্পনা আঁকতে লাগলো। জ্যাসপার তাকে কখনোই এখান থেকে বের হতে দিবে না, এটা সে জানে। আর যতদিন এখানে থাকবে ততদিন তার জন্য পরিস্থিতি আরো কঠিন হতে থাকবে। তার নিজের স্বাধীনতা হারানো একমাত্র পথ যখন বন্দী হয়ে যাওয়ার মতো লাগছিল, তখনই মনে হলো একটা সুযোগ পেলে সে পালিয়ে যেতে পারে। কিন্তু সেই সুযোগ কিভাবে আসবে? তার মন এথিরিয়ানকে লক্ষ্য করে গড়ে তুলল এক কৌশল। ফিওনা নিজের কক্ষ থেকে বেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতেই লিভিং রুমের দিকে চোখ পড়ল তার। সেখানে এথিরিয়ান সোফায় বসে আধুনিক একটি ডিভাইসে গেম খেলছিল। তার মুখে কোনো তেমন এক্সপ্রেশন ছিল না, শুধু গেমে মনোযোগী হয়েছিল। গ্লাস হাউসের নিরাপত্তায় ফিওনা বুঝে গেল বাকিরা কেউই হাউসে নেই, আর অ্যাকোয়ারা নিজের কক্ষে ঘুমোচ্ছে। আর ফিওনা এটাও জেনেছে এথিরিয়ান বর্তমানে ড্রাগন রূপ ধারণ করতে পারবে না। সে জানতো এথিরিয়ান তার প্রতি কিছুটা আগ্রহী, কিন্তু কিভাবে তাকে বাইরে নিয়ে যাবে সেটা ভেবে পরিকল্পনা করছিল। ফিওনার মনে হলো আজকের দিনটাই যদি সে নিজের আকর্ষণ দেখিয়ে এথিরিয়ানকে কাবু করতে পারে, তবে তাকে বাইরে বের হওয়ার সুযোগ পাবে। ফিওনা ঠিক করলো তাকে এই মুহূর্তে তার প্রতিক্রিয়া ও আদুরে ব্যবহার দিয়ে ফাঁদে ফেলবে। এথিরিয়ান এখনো সোফায় বসে ভিডিও গেমের স্ক্রিন দেখছিল, কিন্তু তার চোখের কোণে ফিওনার গলাযুক্ত হাসি ধরা পড়ল। সে একটু ধীর গতিতে এগিয়ে গিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, রিয়ন, কি করছো? জানো, কালকে পাহাড়ে ঘুরে আমার অনেক ভালো লেগেছে। গ্লাস হাউসে কেউ নেই, এখন চলো তুমি আর আমি একা পাহাড়ের বাগানে যদি একটু ঘুরে আসি। এথিরিয়ান তার কথা শুনে গেমের দিকে আর একবার তাকালো। ফিওনার প্রতি তার আগ্রহ বাড়ছিল। তার মনেও কিছু একটা অজানা আকর্ষণ উকি দিয়ে উঠল। সে তার স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফিওনার দিকে তাকালো, যেন একটু ভেবে দেখল। ফিওনা আরও এক ধাপ এগিয়ে এসে তার চোখে চোখ রাখল। তার ভেতর একরকম আবেদন ছিল, একটি বিনয়ের সাথে তবে শক্তিশালী আবেদন। যদি তুমি না চাও তাহলে বাদ দাও, কিন্তু আজকের দিনটা অনেক সুন্দর, আর একটু ঘুরে এলে কিছুটা শান্তি পাওয়া যেত। ফিওনা কোমলভাবে বলল। এথিরিয়ান তার গেমটি পাশের টেবিলের উপর রাখল। তার চোখে এক ঝলক সিদ্ধান্তের ছাপ ফুটল। সে হেসে বলল, ঠিক আছে, তোমাকে বাগানে নিয়ে যেতে হবে তো? চলো, আমি তোমাকে আজকে পুরো পাপড়ি ঘুরিয়ে দেখাবো। ফিওনা ভিতরে ভিতরে আনন্দিত হলো। এথিরিয়ান একটু মৃদু হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। ফিওনা লক্ষ্য করলো এথিরিয়ান একটা পাসকোড দিয়ে দরজা খুলে ফেলল। তাহলে চলো ফিওনা, বলল এথিরিয়ান। আজকের দিনের সবচেয়ে সুন্দর সময় আমরা একসাথে কাটাবো। ফিওনা তাড়াতাড়ি বাইরে পা রাখল। এই মুহূর্তে তার মনে হলো এথিরিয়ানকে বিশ্বাসযোগ্যভাবে মুগ্ধ করা সম্ভব হয়েছে। সে এখন পাহাড়ের বাগানে যেতে প্রস্তুত, কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এথিরিয়ানকে তার পিছু টেনে আনার জন্যে যেভাবে প্রলুব্ধ করা গেছে। এথিরিয়ান তাকে নিরাপদে বাগানে নিয়ে যাবে, কিন্তু ফিওনার ভেতরেও নতুন এক পরিকল্পনা পাকা হতে শুরু করেছে। এটা শুধু শখ নয়, এক নতুন সুযোগ যাতে সে নিজের স্বাধীনতা ফিরে পেতে পারে। ল্যাবের বড় কনফারেন্স রুম, আলো কিছুটা কম, সবকিছু গম্ভীর এবং শুনশান, যেখানে বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ যাত্রা আর পৃথিবী ও ভেনাসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। জ্যাসপার সোজা হয়ে বসে আছে। তার সোজা আর গম্ভীর চেহারায় এক ধরনের সংকল্প স্পষ্ট। আলবিরা আর থারিনিয়াস
তার পাশে বসে তাদের মুখাবয়ব অন্ধকারাচ্ছন্ন। মিস্টার চ্যানসিং শান্তভাবে রুমে প্রবেশ করে আর একটা বড় টেবিলের কাছে গিয়ে বসে। তার চোখে একটি আগ্রহী দীপ্তি। জ্যাসপার ধীরে ধীরে মিস্টার চ্যানসিংকে তার দ্বিতীয় মিশনের উদ্দেশ্যে জানাতে শুরু করলো। তার কণ্ঠস্বর চরম গুরুত্ব রয়েছে, কারণ এই মিশন ভেনাসের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। মিস্টার চেনসিং, আমরা এখন ভেনাসের এক নাজুক অবস্থায় দাঁড়িয়ে আছি। তার জলবায়ু অত্যন্ত পরিমাণ বিপর্যস্ত হয়ে গেছে। গ্রহটি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। যদি আমরা তাড়াতাড়ি প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতে না পারি, তবে সবকিছু শেষ হয়ে যাবে। জ্যাসপার বলল, চোখে কঠোরতা ছিল। পৃথিবী থেকে এসব উপাদান সংগ্রহ করতে হবে। চ্যানসিং প্রশ্ন করল। তার গলাতে যথেষ্ট আগ্রহ ছিল, কারণ পৃথিবীর সম্পর্কে তার জ্ঞান ছিল বিশাল। হ্যাঁ, পৃথিবী থেকে বিভিন্ন খনিজ আর অন্যান্য উপাদান সংগ্রহ করতে হবে, তবে এটা সহজ হবে না। জ্যাসপার আরও বলল, পৃথিবীতে আছে কিছু রক্ষক মনস্টার, যারা আমাদের পথ আটকে দেবে। আপনার সাহায্য ছাড়া এই মিশন সফল হওয়া সম্ভব। চ্যানসিং তখন তার ফাইল খুলে কিছু নোটস নিল আর বলল, আমি জানি পৃথিবীর রক্ষক মনস্টারদের সম্পর্কে তাদের শক্তি আর পদ্ধতি আমি পর্যবেক্ষণ করেছি, তবে সেটা মোকাবেলা করা সহজ হবে না। জ্যাসপার এক মুহূর্ত থেমে গেল, তারপর মাথা নেড়ে বলল, আপনার গবেষণা গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর সম্পর্কে আপনি আমার চেয়ে ভালো জানেন। মিস্টার চ্যানসিং তখন তার রিসার্চ নোটের পৃষ্ঠা উল্টে উল্টে পড়তে থাকেন। তার চোখে এক ঝলক চিন্তা ফুটে ওঠে এবং সে বলতে শুরু করে, প্রথম উপাদান অক্সিজেন, যা ভেনাসের বায়ুমণ্ডলে কমে যাচ্ছে, তাকে সংগ্রহ করতে হবে পৃথিবীর কিছু বিশেষ জঙ্গলে। কিন্তু সেখানে রয়েছে এনার্জি ফাইন, একটি উদ্ভিদ যা শক্তিশালী শিকল দিয়ে আমাদের আটকে দিতে পারে। এটির বিরুদ্ধে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তাহলে অক্সিজেন সংগ্রহ করতে হলে আমাদের এনার্জি ভাইনের সাথে মোকাবেলা করতে হবে। জ্যাসপার সংক্ষেপে বলল, আর কি? দ্বিতীয় উপাদান থার্মাল স্টেবিলাইজার। পৃথিবীর আর্কটিক অঞ্চলে এই উপাদান পাওয়া যায়, তবে সেখানে রয়েছে আইস গার্গোয়েল, যে বিশাল বরফের প্রাণী। তার শক্তিশালী আক্রমণ থেকে বাঁচতে হবে। চ্যানসিং বলল, তার চোখে একটি দ্বিধা ছিল, কিন্তু সে জানতো এভাবে চলতে হবে। আইস গার্গাওয়েজ, থারিনিয়াস মন্ত্রমুগ্ধ হয়ে বলল, তাদের খুবই বিপজ্জনক শক্তি। সঠিক। চ্যানসিং স্বীকার করল। আর পরবর্তী উপাদান হাইড্রোজেন, যা পৃথিবীর মহাসাগরের গভীরে রয়েছে। সেখানে রয়েছে aqua টাইটান, বিশাল জলদানকারী মনস্টার, যারা জল সংগ্রহকারী যানকে ধ্বংস করতে পারে। কিন্তু এটি সংগ্রহ না করলে ভেনাসে পানি সংকট আরো বাড়বে। আমরা এই সমস্ত মনস্টারদের মোকাবেলা করতে পারবো, কিন্তু তাদের শক্তি সম্পর্কে ভালোভাবে জানলে আমাদের জন্য সুবিধা হবে। জ্যাসপার বলল, আমার ধারণা আপনি এ বিষয়ে বেশ ভালোভাবে জানেন, তাই আপনার গবেষণার দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। নিশ্চয়ই। চ্যানসিং ধীরে ধীরে জানালো, তবে আমাদের শুধু জানলেই হবে না, আমাদের তৎপরভাবে কাজ করতে হবে, কারণ প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের পরিকল্পনা শুরু করতে হবে। আমরা প্রস্তুত হব। জ্যাসপার দৃঢ় কণ্ঠে বলল। মিস্টার চ্যানসিং তার ফাইল থেকে একটি ম্যাপ বের করে টেবিলের উপর রেখে বলল, অক্সিজেন সংগ্রহের জন্য আমি যে জায়গাটি চিহ্নিত করেছি তা হলো পৃথিবীর আর্কটিক অঞ্চলের উত্তরাংশ, যেখানে বিশাল বরফ শৃঙ্গ এবং গভীর গহ্বর রয়েছে। ওই অঞ্চলে এনার্জি ভাইন উদ্ভিদটি পাওয়া যায়, যা অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। জ্যাসপার চুপচাপ ম্যাপের দিকে তাকিয়ে রইল। তার মুখাবয়বে কোনো আবেগ ছিল না। সে জানতো এই মিশনটি সহজ হবে না, কিন্তু ভেনাসের ভবিষ্যৎ নির্ভর করছে এর সফলতার ওপর। তার চোখে একটি তীক্ষ্ণ আলোর ঝিলিক দেখা গেল যখন সে সোজা হয়ে বসে বলল, আমরা কাল এই মিশনে রওনা দেব। সেখানে অনেক বিপদ থাকতে পারে, কিন্তু এটাই আমাদের একমাত্র সুযোগ। থারিনিয়াস, যে একপাশে বসেছিল, মুখ চেপে ধরে মুচকি হাসল। আর্কটিক এখনকার তাপমাত্রা বিপজ্জনক হতে পারে, আর যদি এনার্জি ভাইন আমাদের রক্ষা না করে, তাহলে আমরা ওদের মোকাবেলা করব। জ্যাসপার ঠান্ডা কণ্ঠে বলল, আমরা জানি পৃথিবীর জলবায়ু পরিস্থিতি খুবই তীব্র। আমাদের শক্তি আর কৌশল মেশাতে হবে। ঠিক। চ্যানসিং বলল, এই জায়গায় পৌঁছানোর জন্য তোমাদের শক্তিশালী যান প্রয়োজন হবে, আর যাত্রার পথেও বিপদ আসতে পারে। আর্কটিক অঞ্চলে জটিল বায়ু প্রবাহ আর বরফের স্তূপ থাকতে পারে, যা তোমাদের বাধা সৃষ্টি করবে। আমরা প্রস্তুতি নিয়ে বের হব। জ্যাসপার বলল, বিষয়টি গুরুত্বপূর্ণ,
সুতরাং কোনো ছাড় দেয়া যাবে না। চ্যান সিং তারপর অন্য কিছু নোট পড়তে থাকলো এবং বলল, এনার্জি ফাইনটি সংগ্রহের পর আমি অন্য উপাদানগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুসন্ধান করব। আমি নিশ্চিত সবকিছু সংগ্রহ করা গেলে ভেনাসের পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। তাহলে কাল আমরা রওনা দেব। জ্যাসপার বলল, আর তারপর আলবিরা ও থারেনিয়াসের দিকে তাকিয়ে নির্দেশ দিল। সবাই প্রস্তুত থেকো। মিস্টার চ্যান সিং সরে গিয়ে ম্যাপের জায়গাগুলো চিহ্নিত করে লিখল আর বলল, অক্সিজেন সংগ্রহ করা প্রথম লক্ষ্য, তবে এটা শুধুমাত্র প্রথম ধাপ। পরবর্তী উপাদানগুলোর জন্য আমাদের আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। জ্যাসপার মাথা নেড়ে বলল, প্রথম পদক্ষেপই সবচেয়ে কঠিন, তবে এটা সফল হলে অন্যগুলো সোজা হবে। পাহাড়ের বাগানে হালকা বাতাস বয়ে যাচ্ছে আর আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। ফিওনা আর এথিরিয়ান একসাথে হাঁটছে, মাঝে মাঝে হাসছে ও কথা বলছে। ফিওনার চোখে এখন শুধু একটাই লক্ষ্য, একটি সুযোগ পাওয়া, যাতে সে পালাতে পারে। ফিওনা বেশ কিছুক্ষণ আনন্দে থাকলো। যখন একটি আকাশি রঙের খরগোশটি তার সামনে দৌড়ে বেড়াচ্ছিল, তার চোখে নতুন আশা দেখা দিল আর সে জানতো এটি একটি সুযোগ, একটি পালানোর সুযোগ। রিয়ন, দেখো কি সুন্দর স্টক খরগোশটা, আমার লাগবে, ধরো ধরো ধরো। ফিওনা রোমাঞ্চিত কণ্ঠে বলে ওঠে। এথিরিয়ান, যার মনোনিবেশ ছিল খরগোশের গতিতে, হাত বাড়িয়ে খরগোশটি ধরতে গেল। ফিওনা জানতো এথিরিয়ান তার পিছনে ছুটে গিয়ে তাকে তাড়া করবে, আর সেই সময়টুকু সে ব্যবহার করবে এক মুহূর্তের মধ্যে। ফিওনা ছুটে যায় পাহাড়ের বিপরীত দিকে, পাহাড়ের বুক চিরে দ্রুত পা চালায়, যেন কোনো কিছু তাকে থামাতে না পারে। এথিরিয়ান খরগোশটির পিছু নেওয়ার জন্যে ছুটতে ছুটতে কিছুটা দূরে চলে যায়। তার দৃষ্টি থেকে ফিওনা সরে গিয়ে দূরে চলে যেতে থাকে। ফিওনার পা তখন দ্রুত চলে। সে জানতো যদি একবার পাহাড়ে পেরিয়ে কোনো রাস্তায় পৌঁছতে পারে, তাহলে সে মুক্ত হতে পারে এই গ্লাস হাউসের চার দেওয়ালের বাইরে। এথিরিয়ান খরগোশটি ধরার সময় বুঝতে পারল ফিওনা কোথায় হারিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সে অনুভব করলো তার পিছনে কিছু ভুল হয়ে গেছে। তার চোখে প্রথমে বিভ্রান্তি দেখা দিল, পরে তা আতঙ্কে পরিণত হলো। ফিওনা, এথিরিয়ান চিৎকার করলো চারিদিকে ঘুরে ঘুরে, তবে ফিওনা অনেক দূরে চলে গেছে। এথিরিয়ান দ্রুত ফিরে গ্লাস হাউসের দিকে পা বাড়ালো, তবে তার মনে একটাই চিন্তা ছিল, জ্যাসপারকে কি জবাব দিবে এখন। পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসা ঠান্ডা বাতাস ফিওনার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। গ্লাস হাউস থেকে পালিয়ে আসার উত্তেজনায় তার হৃদস্পন্দন তীব্র। চারপাশে পাহাড়ের জঙ্গলের ঘনত্ব ক্রমেই বাড়ছে। তার পায়ের নিচে পাতা আর মাটির সোদা গন্ধ তাকে আরও তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ফিওনা ইচ্ছে মতো দিক বিদিকভাবে দৌড়চ্ছে। তার মনে একটাই চিন্তা, এই পাহাড়ের জঙ্গল পেরিয়ে তাকে একটি কাঁচা রাস্তায় পৌঁছতে হবে। সে জানে সময় খুব কম। জ্যাসপার হয়তো ইতিমধ্যেই এথিরিয়ানের কাছ থেকে খবর পেয়ে গেছে। এখন ওদের আশা শুধু সময়ের ব্যাপার। পাহাড়ি মাটির উঁচু নিচু পথ তাকে দমাতে পারছে না। সে দৌড়চ্ছে এক অদম্য সাহসে। জঙ্গল আর ছায়ার মাঝে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। তার দৃষ্টি তখন সামনে, কিন্তু তার হৃদয় ভয় আর উত্তেজনায় কাঁপছে। শান্ত হ ফিওনা, কাঁচা রাস্তা পর্যন্ত পৌঁছতে পারলেই হয়। সে নিজেকে সাহস দিচ্ছে। কখনো তার পা পিছলে যাচ্ছে কাদায়, কখনো ঝোপঝাড়ের কাঁটা তার কাপড় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। জঙ্গল যত গভীর হচ্ছে, আশপাশে পাখির ডাক, পাতার মচমচ শব্দ আর বাতাসের শোষো আওয়াজ তাকে যেন আরো সতর্ক করে তুলছে। একসময় পাহাড়ের ঢাল কমতে শুরু করলো। ফিওনার মনে হলো সে সঠিক পথে আছে। সামনেই হয়তো সেই কাঁচা রাস্তা, যেখানে পৌঁছলে সে অন্তত কিছুটা এগিয়ে যেতে পারবে। কিন্তু তার মনে একটা ভয়ও আছে। ফায়ার মনস্টারটা যদি সত্যি আমার খোঁজ পেয়ে যায় তাহলে? এই ভেবে তার বুক কেঁপে ওঠে। পেছন থেকে পাতার মচমচ শব্দ ভেসে এলো। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। কেউ কি আমাকে অনুসরণ করছে?
তার মনে হলো সে দৌড়ের গতি আরো বাড়ালো। তার পা যেন আর টানছিল না, কিন্তু সে থামার কথা ভাবছে না। মাউন্টেন গ্লাস হাউসের নিস্তব্ধতা ভেঙে এথিরিয়ান দ্রুত ভিতরে প্রবেশ করলো। তার মুখে আতঙ্ক আর ক্লান্তির ছাপ স্পষ্ট। অ্যাকোয়ারা তখনই তার দিকে তাকিয়ে বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। কি হয়েছে এথিরিয়ন, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? অ্যাকোয়া জিজ্ঞেস করলো। ফিওনা, এথিরিয়ান কথাটা ঠিকভাবে বলতে পারছিল না, তার চোখে অপরাধ বোধ ফুটে উঠছিল। ফিওনা, ফিওনা কি করেছে? আর ও কোথায়? অ্যাকোয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। ফিওনা আমাকে ধোঁকা দিয়েছে। আমি জানি না কিভাবে সে আমাকে খরগোশ ধরার কথা বলে পাহাড়ের বাগানে নিয়ে গেল। আর আমি যখন সেই খরগোশের পেছনে ছুটছিলাম তখন সে পালিয়ে গেছে। অ্যাকোয়ার চোখ বড় হয়ে গেল। তুমি কি বলছো এথিরিয়ন? ফিওনা পালিয়ে গেছে? তুমি কিভাবে এমন অসাবধানতা হতে পারলে? আমি বুঝতে পারিনি সে এতটাই শান্তভাবে আমাকে ম্যানিপুলেট করলো যে আমি কিছু বোঝার আগেই সে গায়েব হয়ে গেল। এমন সময় গ্লাস হাউসের প্রবেশ পথে ভারী পদক্ষেপের শব্দ শোনা গেল। কয়েক মুহূর্ত পরে জ্যাসপার প্রবেশ করলো। তার উপস্থিতি যেন পুরো ঘরটাই একটা ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে দিল। তার তীক্ষ্ণ চোখ দুটি অ্যাকোয়ারা আর এথিরিয়ানের দিকে গেল। কি হয়েছে এখানে? তার গভীর কণ্ঠস্বর তাদের দুজনের মধ্যে স্নায়ুচাপ তৈরি করলো। অ্যাকোয়া চুপ ছিল, কিন্তু এথিরিয়ান সংকোচ নিয়ে বলল। ফিওনা পালিয়ে গেছে জাসু ভাইয়া, ও আমাকে ধোঁকা দিয়েছে। আমি আমি বুঝতে পারিনি। জ্যাসপারের মুখে একটি ক্ষীণ অথচ ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তার চোখে যেন আগুন জ্বলছিল। তুই ওকে নিয়ে বাইরে গিয়েছিলিস? কোন সাহসে আমার অনুপস্থিতিতে তুই আমার পারমিশন ছাড়া গ্লাস হাউসের মেইন দরজার লক খুললি এথিরিয়ন? আমি বুঝতে পারিনি সে এমনটা করবে। ও আমাকে পুরোপুরি বিভ্রান্ত করেছিল। এথিরিয়ান তাড়াতাড়ি বলল। জ্যাসপার গভীর নিঃশ্বাস নিল। আমরা পৃথিবীতে কোনো খেলার জন্য আসিনি। আমি জানতাম সে একদিন চেষ্টা করবে পালানোর, কিন্তু সে এভাবে সফল হবে ভাবতে পারিনি। অ্যাকোয়ারা ততক্ষণে শান্ত হলেও গভীর চিন্তায় পড়ে গেছে। আমরা কি এখনই তাকে খুঁজতে যাব? তীক্ষ্ণ গলায় বলল। না, সে পাহাড় আর জঙ্গলের ভেতর একা বেশিক্ষণ টিকতে পারবে না। আমি জানি কোথায় সে যেতে পারে। আমি একাই যাব ওকে আনতে। এবার সে বুঝবে পালানোর ফল কি হতে পারে। তার চোখে রহস্যময় এক দৃঢ়তা ছিল, যেন ফিওনার প্রতিটি পদক্ষেপ তার নজরেই আছে। অ্যাকোয়ারা হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল। তাহলে এতদিন যে ফিওনা আমার সঙ্গে বাইরে বেরিয়েছিল তখন তো পালানোর কোনো ইচ্ছে প্রকাশ করিনি, এবার হঠাৎ কেন? জ্যাসপার তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। সেই চোখে রাগ, সন্দেহ আর হতাশা স্পষ্ট। তুমি কি ফিওনাকে কোনোভাবে ইঙ্গিত দিয়েছিলে যে এথিরিয়ন তার ড্র্যাগন রূপ নিতে অক্ষম? অ্যাকোয়ারা একটু দ্বিধায় পড়লেও সত্য লুকিয়ে রাখতে পারল না। ধীরে ধীরে মাথা নাড়ল। আমি সরাসরি কিছু বলিনি, কিন্তু হ্যাঁ, একবার কথোপকথনের সেটা আন্দাজ করতে পারে এমন কিছু বলেছিলাম। জ্যাসপারের চোখ জ্বলে উঠল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে উঠল। তবে সেই হাসি একটুও বন্ধুত্বপূর্ণ ছিল না। সে ধীরে ধীরে বলল। যতটা বোকা মানবী ভেবেছিলাম ততটা তুমি নও ফিওনা। তুমি ধীরে ধীরে আমার প্রত্যাশাকে ছাড়িয়ে যাচ্ছ। অনেক চালাক তুমি, তবে জানো না অতি চালাকের গলায় দড়ি। জ্যাসপার হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। অ্যাকোয়ারা হতবাক হয়ে তার চলে যাওয়া দেখল। প্রিন্স, আপনি কি একা যাবেন? অ্যাকোয়ারা পিছু ডাকলো। জ্যাসপার ফিরে তাকালো না, শুধু বলল। যে পথ সে নিয়েছে সেখানে তাকে খুঁজে পেতে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। অ্যাকোয়ারা আর এথিরিয়ান নিজেদের মধ্যে চিন্তিত চোখে তাকালো। তাদের মনে হলো জ্যাসপারের এই ক্রোধ কেবল ফিওনার জন্য নয়, বরং তার নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়ও এতে জড়িত। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে। আকাশের রং কমলা আর বেগুনি মিশিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। ফিওনা দৌড়তে দৌড়তে হঠাৎ থমকে দাঁড়ালো। তার সামনে যে দৃশ্যটা উঠে এলো সেটা তার হৃদয় এক মুহূর্তে ধক করে উঠিয়ে দিল।
তার সামনে আর কোনো রাস্তা নেই, শুধু বিশাল এক গভীর সমুদ্র। সমুদ্রের জল যেন দিগন্ত ছুঁয়ে গেছে, আর তার উপর পড়ন্ত সূর্যের আলো এক রূপালী আভা ছড়াচ্ছে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝে ফিওনার মনে একটি উপলব্ধি হলো, সে পুরোপুরি আটকে গেছে। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। এতক্ষণ সে ভাবছিল দৌড়ে কোনো না কোনো নিরাপদ জায়গায় পৌঁছতে পারবে, কিন্তু এখন বুঝতে পারল এই পাহাড় আসলে গভীর সমুদ্রের মাঝখানে অবস্থিত। এটা এক বিচ্ছিন্ন দ্বীপ, যার কোনো সহজ পথে মুক্তি নেই। তার শ্বাস ভারী হয়ে এলো। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ভয় তার মনকে গ্রাস করে ফেলল। আমি কি এখানে চিরতরে আটকে গেলাম? ফিওনা ফিসফিস করে বলল। পিছনে পাতার মচমচ শব্দ শুনে ফিওনা হঠাৎ পেছনে তাকালো। মনে মনে কেউ বা কিছু তার পিছু নিয়েছে। মনে হলো কেউ বা কিছু তার পিছু নিয়েছে। তার শরীরে শীতল স্রোত বয়ে গেল। এটা কি জ্যাসপার নাকি অন্য কেউ? সে জানতো জ্যাসপার যদি তাকে ধরে ফেলে তাহলে এবার তার শাস্তি হবে ভয়ঙ্কর, কিন্তু তার সামনে কোনো বিকল্প ছিল না। সমুদ্রের কোলাহল আর ক্রমাগত ঢেউয়ের আঘাত তার ভয়ের মাত্রা আরও বাড়িয়ে তুলল। এখন কি করব? ফিওনা নিজেকে জিজ্ঞেস করলো চারপাশে কোনো উপায় খুঁজতে খুঁজতে, কিন্তু গভীর জঙ্গলে যেমন পালানো সম্ভব ছিল না, তেমনি এখানে মহাসাগর তাকে পথ দেখানোর পরিবর্তে আরো বেশি অসহায় করে তুলল। তার ভেতরের সাহস যেন ক্রমশ ক্ষয়ে যাচ্ছিল। ফিওনা ধীরে ধীরে পিছনের গাঢ় অন্ধকারের দিকে তাকালো। ফিওনা গভীর শ্বাস নিল। সামনে সমুদ্রের বিশাল জলরাশি, পেছনে এক অজানা অন্ধকার। তার ভেতরে আতঙ্কের ঢেউ উঠলেও সে এবার আর একটা সিদ্ধান্ত নিল। মাউন্টেন গ্লাস হাউসে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। ফিওনা মনে মনে বলল, যতটা ভয়ঙ্কর জ্যাসপারই হোক, এই জঙ্গলে হারিয়ে যাওয়ার চেয়ে ভালো। হয়তো একদিন জ্যাসপার মুক্তি দেবে। ফিওনা এবার উল্টো পথে হাঁটা শুরু করলো। পথ যতই অন্ধকার আর জটিল হোক না কেন, তার মনে একটা বিশ্বাস গড়ে উঠেছে সে যেন নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু তার চিন্তার মাঝেই হঠাৎ চারপাশ যেন থমকে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে এলো। তখনই সামনে এক বিকট শব্দে মাটি কেঁপে উঠল। একটা বিশাল প্রাণী মাটি থেকে উঠে দাঁড়ালো, যেন জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। ফিওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা একটা মনস্টার কাঁকড়া। মনস্টার কাঁকড়াটা প্রায় 20 ফুট লম্বা আর প্রস্থে আরও বড়। এর গা কালো ধাতব বর্মে ঢাকা, যা সূর্যের আলোতেও চকচক করে। এর পায়ের সংখ্যা বিশাল আর অদ্ভুতভাবে দ্রুত চলার জন্য তৈরি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এক পিন্সার বা কাঁকড়ার বড় দুটি দাঁড়ার মতো হাত। প্রতিটি পিন্সার 8 ফুট লম্বা আর রক্তলাল রঙের, যা যেন শিকারকে এক মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এর চোখ দুটি লাল আর জ্বলন্ত অগ্নির মতো। এই কাঁকড়া মনস্টারটার নাম ক্রাবাথন। এটি সমুদ্র আর জঙ্গলের সীমান্তে রাজত্ব করে। এটি নিজের অঞ্চল ছাড়া অন্য কারো প্রবেশ সহ্য করে না। ফিওনা এক পা পিছিয়ে গেল। এটা কি? তার মুখ দিয়ে অস্ফুটে বের হলো। ক্রাবাথন হঠাৎ গর্জন করলো, যার শব্দ যেন মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেল। ফিওনা নিজের কান চেপে ধরলো, কিন্তু তারপরেই মনস্টার তার বিশাল পিন্সারগুলো সামনে নিয়ে আসলো আর ফিওনার দিকে আঘাত করতে এগিয়ে এলো। পিন্সারটা এত দ্রুততার সাথে আসছিল যে ফিওনা কোনো মতে একপাশে লাফিয়ে পড়ে আঘাত থেকে বাঁচল। পিন্সারের আঘাতে মাটি গভীরভাবে কেঁপে উঠল আর বড় একটি গর্ত তৈরি হলো। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে থাকলো। সে বুঝলো এই কাঁকড়ার সাথে সরাসরি লড়াই অসম্ভব। সে দ্রুত কিছু একটা করতে হবে। কিন্তু সমস্যা হলো পিছনে ফেরার পথও বন্ধ। এই ভয়ানক কাঁকড়াটা হয়তো আমাকে এখানেই শেষ করে দেবে। ফিওনা মনে মনে বলল, কিন্তু তার সাহস যেন এক মুহূর্তের জন্যে হারালো না। কাঁকড়াটা আবার পিন্সার তুলে ফিওনার দিকে আঘাত করতে এগিয়ে এলো। এবার ফিওনা চিৎকার করে বলল, বাঁচাও! তখনই হঠাৎ দূর থেকে ঝড়ের মতো এক আওয়াজ ভেসে এলো। এটা যেন বাতাস কেটে আসা কিছু। ফিওনা বুঝলো হয়তো তার কণ্ঠস্বর কেউ শুনেছে। ফিওনা আর পা এগোতে পারছিল না। আতঙ্কে, ক্লান্তিতে আর হতাশায় সে মাটিতে পড়ে গেল। ক্রাবাথনের বিশাল পিন্সার আকাশে উঠে
ফিওনার দিকে নামতে শুরু করলো। ফিওনা বুঝতে পারলো এটাই হয়তো তার শেষ মুহূর্ত। চোখ বন্ধ করে ফিওনা ফিসফিস করে বলল, শেষ পর্যন্ত মুক্তি পেলাম না, এটার হাতেই মরতে হবে। কিন্তু ঠিক তখনই বাতাস যেন কেঁপে উঠল। এক ভয়ঙ্কর গর্জন আকাশ ছেয়ে গেল। ফিওনা চমকে উঠলেও তার চোখ খুলতে সাহস হলো না। আকস্মিকভাবে চারিপাশ যেন আলোতে ভরে গেল। একটা বিশাল আঘাতের শব্দে মাটি কেঁপে উঠল, যেন কোনো বিশাল কিছু ক্রাবাথনের উপর ঝাঁপিয়ে পড়েছে। ফিওনা নিজের হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল, কিন্তু চারপাশের আওয়াজ তাকে চোখ খোলার জন্য বাধ্য করলো। চোখ খুলে ফিওনা প্রথমে কিছুই দেখতে পেল না, কারণ সামনে ধুলো আর বাতাস ঘুরছিল। ধীরে ধীরে ধুলো থিতিয়ে গেলে সে যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল। জ্যাসপার, কিন্তু এটি সেই জ্যাসপার নয়। ওর সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ড্রাগন জ্যাসপার। উচ্চতা ছিল কমপক্ষে 30 ফুট, আর তার গা থেকে যেন অগ্নিশিখা আর শক্তির ঢেউ বের হচ্ছিল। তার চকচকে স্কেলগুলো ধাতব সবুজ রঙের, আর চোখ দুটো ঠিক আগুনের মতো জ্বলছে। বিশাল ডানাগুলো আকাশকে ছুঁয়েছিল, আর তার লম্বা লেজটি কাঁকড়ার চারপাশে দুলছিল। ফিওনা জ্যাসপারের বিশাল মাথার দিকে তাকালো। জ্যাসপারের চোখ দুটি ক্রোধে জ্বলছিল, আর তার পা দুটো এত বড় যে এক ঝটকায় মাটিতে চূর্ণ করতে পারে। কাকড়া ক্রাবাথন গর্জন করে প্রিন্সার তুলে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার তাকে এক মুহূর্তেরও সুযোগ দিল না। বিশাল এক থাবা দিয়ে সে ক্রাবাথনের একটি পিনসার ধরে ছিঁড়ে ফেলল। তার গর্জনে চারিপাশ যেন কেঁপে উঠল। ফিওনা তখনও মাটিতে বসেছিল। ধীরে ধীরে সে জ্যাসপারের মুখের দিকে তাকালো। সে এতদিন জ্যাসপারকে ভয় পেয়েছে, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো এই ড্রাগনটাই যেন তার রক্ষক। জ্যাসপার এক মুহূর্তের জন্যে ফিওনার দিকে তাকালো। তার ড্রাগন রূপের আগুন মাখা চোখে অদ্ভুত কিছু ছিল। ফিওনা বুঝল সে নিরাপদ। জ্যাসপার তখন ড্রাগন রূপেই কাকড়ার দিকে ফিরে আবার আঘাত করতে উদ্যত হলো। কাকড়াটি এবার পালানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাসপারের বিশাল ডানা এক ঝটকায় তাকে আছড়ে মাটিতে ফেলে দিল। ক্রাবাথন আর টিকতে পারল না। ফিওনা তখনও জ্যাসপারের বিশাল আকারের পা আর ডানা দেখে হতবাক। কি ভয়ঙ্কর দৃশ্য! ফিওনার কণ্ঠস্বর কাঁপছিল। জ্যাসপার এক মুহূর্তের জন্যে থামল, তারপর আস্তে আস্তে তার বিশাল মুখটা ফিওনার কাছে আনলো। তার চোখে এক ধরনের ধৈর্য আর জ্বলন্ত ক্রোধের মিশ্রণ ছিল। তোমাকে বাঁচাতে ড্রাগন রূপ নিতে হয়েছে। তার গর্জনের মধ্যে শব্দগুলো যেন ফিওনার কানে প্রতিধ্বনিত হলো। ফিওনা বুঝতে পারল সে যতবারই পালানোর চেষ্টা করুক না কেন, জ্যাসপার তাকে ছেড়ে দেবে না। জ্যাসপার দ্রুত তার বিশাল ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরিয়ে আসলো। ফিওনার চোখের সামনে এক ঝলকেই তার বিশাল শারীরিক পরিবর্তন ঘটল। ড্রাগনের আগুন মাখা শরীরের পরিবর্তে এবার সে দাঁড়িয়েছিল একজন পুরুষ মানুষের রূপে, কিন্তু তার চোখে তখনও একই অগ্নি, একই শক্তি ছিল। তোমাকে সুরক্ষিত স্থানে যেতে হবে। সে ফিওনাকে দ্রুত এক হাতে তুলে নিয়ে একটা বড় গাছের আড়ালে নিয়ে গেল। গাছটি এত বড় যে তার ছায়া পুরো প্রান্তরকে ঢেকে ফেলেছিল। ফিওনার চমকে যাওয়া চোখগুলো রুদ্ধ হয়ে গিয়েছিল, তবে সে বুঝতে পারল জ্যাসপার তাকে রক্ষা করবে। জ্যাসপার ফিওনাকে গাছের পেছন থেকে দাঁড়ালো। তার চোখে তখনও অস্থিরতা ছিল। তার শরীরের প্রতিটি পেশি যেন উত্তেজনায় দুলছিল, কিন্তু সে জানতো এখন তার সবচেয়ে বড় কাজ হলো ফিওনাকে সুরক্ষিত রাখা। ফিওনা এক পা পিছিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু তার চোখে কৃতজ্ঞতা। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আসলে কি বিশাল শক্তির অধিকারী তা সে এখন স্পষ্ট বুঝতে পারল। কিন্তু তখনই তীব্র এক গর্জন শুনে ফিওনার মুখ থেকে শ্বাস বেরিয়ে গেল। কাকড়াটি যে এতক্ষণ দূরে ছিল, এখন আক্রমণ করতে আসছিল। তার বিশাল প্রিন্সার থেকে জ্বলন্ত তীক্ষ্ণ ধার বের হয়ে আসছিল, আর তার চোখে মিশেছিল ক্রোধের জ্বলন্ত আগুন। কাকড়া এক ঝাঁপ দিয়ে জ্যাসপারের পিঠে আঘাত করল। একটি বিশাল প্রিন্সার তার পিঠের মাংসে ঢুকে গেল। সবুজ রক্তের লাইন
ছড়িয়ে পড়ল। জ্যাসপার তখনও ঝাঁকুনি দেয়, কিন্তু সে ব্যথাকে এক মুহূর্তের জন্যেও অনুভব করতে পারল না। তার মন একমাত্র ফিওনার সুরক্ষা নিয়েছিল। আবার এক মুহূর্তেই জ্যাসপার তার সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে ড্রাগন রূপে ফিরে গেল। তার শরীরের প্রতিটি কোষ আবার আগুনে পুড়ে উঠল, বিশাল ডানা টান করে আকাশে উঠল, আর তার ড্রাগন চিৎকার গর্জনের মতো আকাশের প্রতিধ্বনিত হলো। কাকড়া হোঁচট খেয়ে পিছিয়ে গেল, কিন্তু জ্যাসপার তাকে আর পালাতে দিল না, আর তার বিশাল থাবা কাকড়ার দিকে ছুটে গেল। জ্যাসপার যেন এক সজোরে আঘাত দিয়ে কাকড়াটির শরীরে এক প্রিন্সারকে ভেঙে ফেলল। কাকড়া আর প্রতিরোধ করতে পারল না। ফিওনা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল জ্যাসপারের শক্তির মূর্ত রূপ। তার শরীরের প্রতিটি অংশে যেন আগুন জ্বলছিল, আর তার এক একটি আঘাতে কাকড়াটি তছনছ হয়ে যাচ্ছিল। বিকট গর্জনার তীব্র বাতাসের মাঝে ফিওনা বুঝতে পারল এটা ছিল যুদ্ধ, কিন্তু জ্যাসপার তাকে বাঁচানোর জন্যে সমস্ত কিছু দেবার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল। জ্যাসপার আবার মানবরূপে ফিরল। তার বিশাল ড্রাগন গঠন মুহূর্তে বদলে গিয়ে তার পরিচিত পুরুষ রূপে ফিরে আসলো। তার শরীরের থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল, সুতরাং সে দ্রুত কাকড়ার দিকে এগিয়ে গেল। যেখানে সেই বিশাল সত্তাটি মাটিতে পড়েছিল, কাকড়ার শরীরের এক কোণে একটি অদ্ভুত সিগন্যাল বের হচ্ছিল। সিগন্যালটি খুবই আলোকিত ছিল আর একের পর এক ঝলক দিয়ে আকাশে সরে যাচ্ছিল। এটা কোনো সাধারণ সিগন্যাল ছিল না, এটা যেন একটি সংকেত যা কাকড়ার পালকে বা গোত্রকে আহ্বান করছিল। শিট! জ্যাসপার সদোক্তি করে বলল। তার মুখের অভিব্যক্তি কঠিন ছিল, কিন্তু তার চোখে দ্রুত চিন্তা চলছিল। সে ফিওনাকে দেখল, তার মুখে উদ্বেগ আর অসহায়তার ছাপ। ফিওনা, তাড়াতাড়ি এখান থেকে চলো, এক্ষুনি এই স্থান ত্যাগ করতে হবে আমাদের। ফিওনা কাঁপানো হাতে জ্যাসপারের দিকে তাকিয়ে প্রশ্ন করল। কোথায় যাব? মাউন্টেন গ্লাস হাউসে ফিরবো? জ্যাসপার মাথা নাড়ল। না, এটা খুব বিপজ্জনক। কাকড়ার সিগন্যালের কারণে এখন সমস্ত কাকড়া আমাদের দিকে আসবে, আর তারা যদি একযোগে আক্রমণ করে তখন মাউন্টেন গ্লাস হাউসের সবাই বিপদে পড়বে। এতগুলোর সাথে লড়াই করা সম্ভব না, আর তুমি মানবী, তোমার বিপদ বেশি।